গোটা রাজ্যের আজ নজর রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দিকে, কারণ 26,000 শিক্ষাকর্মী, অশিক্ষক কর্মী, শিক্ষক শিক্ষিকা, তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে। প্রায় 26,000 মানুষের আজ ভাগ্য নির্ধারণ বলা যেতে পারে। তো এসএসসি ঠিক কি দেখায়, পুরো কোন কোন উল্লেখযোগ্য পয়েন্ট আজকে তুলে ধরে এই মামলা চলার সময় সুপ্রিম কোর্টে, সেটাই দেখার আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। ষষ্ঠী রয়েছে আমাদের সঙ্গে। ষষ্ঠী, আজকে এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এসএসসির তরফ থেকে কি বলা হয়, কোন কোন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই মামলায়? দেখো, তুমি জানো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের যে নির্দেশ, সেই নির্দেশে এসএসসির গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ এই গ্রুপটির এই সমস্ত ক্ষেত্রেই দেখা যায় যে শিক্ষক, অশিক্ষক, নিয়োগ কর্মচারী, সেই সমস্ত কর্মচারীদের সম্পূর্ণরূপে 26,000 অর্থাৎ 27,753 জনের চাকরি বাতিল করে দিয়েছিলেন দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এরপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। শুধু রাজ্য সরকার নয়, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং সর্বোপরি যারা চাকরি হারিয়েছেন অর্থাৎ সেই সমস্ত চাকরিহারারাও, তারাও কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। এবং গত প্রথম শুনানিতে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, TV পদৌরিয়া এবং তার পাশাপাশি মনোজ মিশ্র, এই যে তিন বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চে প্রথম শুনানিতে প্রধান বিচারপতি তার যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ এসএসসির যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যেখানে সম্পূর্ণ জালিয়াতি করা হয়েছে। এই ক্ষেত্রে এই মন্তব্য যেন আমরা প্রধান বিচারপতির পর্যবেক্ষণে আমরা যেমন শুনতে পেরেছি, তার পাশাপাশি এই সম্পূর্ণ নিয়োগের ক্ষেত্রে যে একাধিক জায়গা অর্থাৎ যে ওএমআর শিটের যে স্ক্যান, সেই স্ক্যান কপি কিন্তু কোন রকম ভাবেই রাখা হয়নি। এই যে একাধিক অভিযোগ এসএসসির বিরুদ্ধে, যদিও এসএসসির তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে জানানোর চেষ্টা করেছে যে এই যে নিয়োগ অর্থাৎ এই যে 27,753 জনের যে চাকরি বাতিল হয়েছে, সেখানে প্রায় কাছাকাছি 6,000 এমন চাকরি রয়েছে যেটা তাদের বেআইনি ভাবে অর্থাৎ তাদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু বাকি যারা রয়েছে তাদের কেন চাকরি বাতিল করলে কলকাতা হাইকোর্ট, এ বিষয়ে তারা কিন্তু প্রশ্ন তুলেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সময় কলকাতা হাইকোর্টে বিচার প্রক্রিয়া চলছিল, সেই সময় কিন্তু রাজ্যের স্কুল সার্ভিস কমিশন তাদের যে বক্তব্য তারা সুপ্রিম কোর্টে তুলে ধরেছে, সেই বক্তব্য কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের যে বিশেষ বেঞ্চ, সেখানে কিন্তু আমরা দেখছি যে কখনোই তারা এই বিষয়টা উত্থাপন করেছে। এখান থেকেই প্রশ্ন উঠছে এবং গত শুনানিতে আমরা দেখেছি যে প্রধান বিচারপতি যে প্রাথমিক যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে কিন্তু সিবিআই তারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবে। তবে যে ক্যাবিনেটের কথাবার্তা, যে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত সম্পর্কে বিচারপতি দেবাংশু বসাক তার নির্দেশনামা উল্লেখ করেছেন যে সুপার নিউমারিক যে পোস্ট, যে পোস্ট রাজ্যের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের সিদ্ধান্তেই সেটা করা হয়েছিল। এবং এই যে সুপার নিউমারিক পোস্ট কেন তৈরি করা হলো, এই প্রশ্নে যেমন সুপ্রিম কোর্ট তুলেছে, যেখানে যে অর্থাৎ নিয়োগের যে সময়সীমা ছিল, সেই সময়সীমা পেরিয়ে যাওয়া। ষষ্ঠী, তোমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না আপাতত, ধন্যবাদ। আর আজকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা শিক্ষা জগৎ সুপ্রিম কোর্টের এই শুনানির দিকে। ঠিক কি হয়, আজই কি রায় নাকি শুনানি হয়ে রায় স্থগিত থাকবে, সেটা তো সময়ই বলবে। তবে নজর আজ একেবারে চাকরিহারাদের এবং গোটা শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ আদালতের দিকে। রয়েছে আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, গতকাল থেকে তুমি অনশন মঞ্চ থেকে শুরু করে তাদের সঙ্গে কথা বলেছিলে, সব মিলিয়ে কি আশা করছেন? তারা তো এটাও বলছেন সঠিক তথ্যটা, চাল আর কাকড় বাছার যে সঠিক তথ্য, সেটা সুপ্রিম কোর্টে এসএসসি দিক। তারা কি চাইছেন? একেবারেই এই হাইকোর্টের রায়ের ফলে 26,000 প্রায় চাকরি হারা হয়েছে, শিক্ষক এবং শিক্ষাকর্মী সহ 26,000 প্রায়। এবং তাদের তরফ থেকে একাংশ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং পাশাপাশি যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা প্রায় 1150 দিন ধরে
রাস্তায় আন্দোলন চালাচ্ছেন তারাও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছেন। আজকে সুপ্রিম কোর্টের শুনানি আছে এবং গত সপ্তাহে যে শুনানি হয়েছিল সেই শুনানিতে তেমন কোনো স্থগিতাদেশ বা কোনো রায় কিছু শোনা যায়নি, দেওয়া হয়নি সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। আজকে আবার শুনানি আছে এবং এই যে যোগ্য অযোগ্য বা বিতর্কিত যে চাকরি আছে যাদের, সেই নিয়ে একটা তালিকা এসএসসি দিতে পারে এমনটা কিন্তু আইনজীবীরা মনে করছেন। এবং এসএসসির তরফ থেকেও যেহেতু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে, রাজ্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এবং আজকে সুপ্রিম কোর্টকে হলফনামা জমা দিতে পারে এসএসসি এমনটা কিন্তু মনে করা হচ্ছে এবং তার মাধ্যমে তারা সঠিক যে তথ্য সেই তথ্যটা হয়তো তুলে ধরতে পারে তাদের কাছে। কারণ এসএসসি যখন হাইকোর্ট রায় দেবার পরেই এসএসসি জানিয়েছে তাদের কাছে কিন্তু তথ্য আছে এবং যারা যোগ্য তাদের একটা তালিকা আছে এবং যারা অযোগ্য বা বিতর্কিত যাদের চাকরি তাদেরও একটা তালিকা আছে। তো সেই তালিকা হয়তো আজকে সুপ্রিম কোর্টে পেশ করতে পারে এসএসসি এমনটা কিন্তু আইনজীবীরা মনে করছেন। এবং গত সপ্তাহ তার আগের সপ্তাহে এসএসসির পক্ষ থেকে যেটা জানাচ্ছিল তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবে এবং দ্বারস্থ হতে গেলে অবশ্যই এইসব হলফনামাগুলো তারা জমা দেবে, আজকে দেবে। তবে চাকরি প্রার্থী বা যারা চাকরি মানে হারিয়েছেন তারা প্রত্যেকেই চাইছেন যে যোগ্যরা যেন এই চাকরিটা তাদের বহাল থাকে বা যোগ্য যারা চাকরি প্রার্থী আছে তারা যেন চাকরিটা পায়, এই দাবি কিন্তু বারবার করে আসছেন। আবার অন্যদিকে এসএসসির উপরে ভরসা রাখতে পারছেন না চাকরি প্রার্থীরা, কারণ এর আগে যে দুর্নীতি হয়েছে এবং যে দুর্নীতির ফল যেটা এখন দেখা যাচ্ছে সেই দুর্নীতির আবার হবে কিনা সে নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে, সে নিয়েও একটা মানে একটা ভয় রয়েছে চাকরি প্রার্থীদের মনে। তবে আজকে চাকরি হারারাও যেমন একাংশ গেছেন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন, তেমনই কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকে। সর্বোচ্চ আদালত আজকে কি বলেন বা আজকে শোনার পরে কি হয় ফল সেটাও কিন্তু রাজ্যবাসী তাকিয়ে আছে। ধন্যবাদ নাজিয়া।